আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টক টু কাহান। আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে আসলাম, একটু ব্যতিক্রম ধর্মী, ইনফরমেটিভ। আজকে আমাদের স্টুডিওতে বুঝতেছি সালাম আহমদ ভাই। উনি বিজনেস কনসাল্টিং কাজ করেন, ওনার নিজস্ব কোম্পানি রয়েছে এবং বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেন। তো ওনার কাছ থেকে আমরা আসলে জাপানের বিজনেস করা বা জবের ক্ষেত্রে, বিশিষ্ট বিজনেস ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন তথ্য নিয়ে জানবেন। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া জাপানে আসাটা কিভাবে আপনার? অ্যাকচুয়ালি আমি 2015-তে এপ্রিল সেশনে জাপানে আসি আমি। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর কোনো একটা বাংলাদেশের কনসালটেন্সি ফার্মের মাধ্যমে, তারপর 2 ইয়ার্স ল্যাঙ্গুয়েজ স্কুল কমপ্লিট করি, তারপর স্যামনগত কমপ্লিট করি। এর মাঝখানে আমি ডিস্টেন্স এডুকেশন ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিয়ে 2021 সালে আমি ওখানে ইউনিভার্সিটি কমপ্লিট করি শুরু করে মূলত। হ্যাঁ, অনলাইনে। তো আমার মূলত 2019-এ কমপ্লিট হওয়ার কথা ছিল। তো আপনি জানেন হয়তো বা এখানে আমার নিহঙ্গো গাক্কো বা স্কুল, জাপানিজ স্কুল বা সেমন গাক্কো কমপ্লিট করে আবার পার্ট টাইম জব করে। আর আমি আর্থিক সেমিনারেও জয়েন করতাম, বিজনেস সেমিনারে। ক্লাস শেষ করে বিজনেস সেমিনারে কিন্তু আমার একটা নেশা ছিল, যদি করতে পারেন আজকে থেকে গিয়ে ইনফরমেশন কালেকশন করা। তো তো সব মিলে আমার 19 সালে কমপ্লিট করার কথা ছিল, বাট হয়নি। এটা 2 বছরের পিছিয়ে 2021-এ ডিসেম্বরে আমি ইন্দিরা গান্ধী ইউনিভার্সিটি কমপ্লিট করি। তারপর 2019-এ আমার এখানে স্যালমন কমপ্লিট হয় জাপানে। তারপর আমি একটা জাপানের একটা কোম্পানিতে জয়েন করি। ওটা হচ্ছে বিজনেস কনসালটেন্সি কোম্পানি ছিল। তারপর এখান থেকে আমি প্রায় এখানে কাজ করি 2021 সালে, ইউনিভার্সিটি কমপ্লিট হওয়ার আগে আর কি। যেহেতু আমার অনলাইন ইউনিভার্সিটি ছিল, বুঝিনি যাওয়া লাগতেছে না আমার আর কি। তো তারপর কোম্পানি জয়েনিং 19-এ করার পর 21 আমি এখানে কাজ ছেড়ে দিয়ে তারপর আমি কোম্পানি নিজে আর কি, আমার জাপানিজ পার্টনার বা আমার যে নেটওয়ার্ক ছিল আর কি, বিশ্বস্ত কয়েকজন জাপানিজ কোম্পানি শুরু করি। তারপর 2023 সালে কৌশিক এসে গ্রোথ পার্টনার্স শুরু করি। আর 2025 দুইটা কোম্পানি মূলত মানে আমার বলে পার্টনারশিপ আছে আর কি আমার। তো আমাদের টোটাল 2 কোম্পানি মিলে আমাদের শাইন সহ হচ্ছে শাইন 23 জন, মানে অ্যাডমিন যারা আছে আর কি, সহ 3 জন আমরা মধ্যে অ্যাডমিন থেকে। আর পার্ট টাইম হচ্ছে 2 জন মিলে 25 জন আর কি। তো এর মাঝখানে জানি না হয়তো জব ছাড়তেছে আসতে যাওয়া হচ্ছে। তো মূলত আপাতত আমাদের 24 জন 25 জন স্টাফ। আর এই মাসে জয়েন করার কথা ছিল, বাট কোনো কারণে হয়নি। আরও একজন জয়েন করবে সামনের মাস থেকে আর কি। আমি আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা করতে চাইছি, জাপানে গ্র্যাজুয়েশন করার পরে যারা বাংলাদেশ থেকে আসে বা বিভিন্ন দেশ থেকে আসে, থার্ড কান্ট্রি থেকে আসে, আমাদের যে বিজনেসটা প্রেফারেবল নাকি জবটা প্রেফারেবল? ব্যাপারটা খুব সেন্সিটিভ যদি বলি আমি। কারণ যদি বলি, আপনি আমাকে জিজ্ঞেস করেন আমাকে যে হাসান মানে তুমি বা আপনি কি পার্সোনালি করেন, আমি যদি কোনো কিছু ভাবা ছাড়াই বলি আমি, তাহলে বলবো বিজনেস। আর যদি বলো যে না মানে সবাইকে নিয়ে, সোসাইটি নিয়ে, এভরিথিং নিয়ে বলো, ভেবে বলি, তাহলে ডিপেন্ডস করে আপনি কি চাচ্ছেন বা আমি কি চাচ্ছি। নিরাপত্তা, স্বাধীনতা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তারপরে আপনার কত টাকা চাচ্ছেন। প্রত্যেকটা মানুষের টার্গেট থাকে যে আমার এত টাকা দরকার। এটা হতে পারে আপনার কি বলে 1 কোটি টাকা, 10 কোটি টাকা, সেটার উপর ডিপেন্ডস করে হয়। তো বলবো জাপানে আসার পর বিজনেস করতে, বাট বিজনেস করার আগে জাপানিজ কোম্পানিতে মিনিমাম 3 ইয়ার্স, 3 বছর, তারপর 5 বছর জাপানিজ কোম্পানিতে কাজ করার জন্য, কাজ করে তারপরে বিজনেস শুরু করার জন্য, যদি বিজনেস করতে চায়। এটা আমার থেকে আমি বলবো, আমার যেটা আমি এটা বলবো আর কি। তাহলে ক্যারিয়ার করার জন্য আসলে মানে এটা বাস্তব সত্যি কথা যে আসলে আপনি যদি জাপানে বিজনেস করতে হবে, বিজনেস কালচারটা জানতে হবে, যার জন্য জাপানিজ কোম্পানি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে মানে আপনি 2015-তে আসছেন, অলমোস্ট প্রায় 10-11 বছর দেখা যাচ্ছে এখানে অনেকে আছে যারা 20 বছর থাকে, মানে কোনো কিছু রাস্তা বের করতে পারে না বা কি করবো, অনেকে বলে আমি বিজনেস করতে চাই, সেটাতে অনেক প্রতিবন্ধক থাকে। এবং আর একটা হচ্ছে যেটা সিকিউরিটি অর্থের ব্যাপার। তারপর হচ্ছে যে আমার অ্যামাউন্ট কত লাগতে পারে বা আমি কিভাবে শুরু করতে চাই। আমি আপনার কাছে জানতে চাই যে বিজনেস করার জন্য আসলে কোনটা বেশি প্রয়োজন, টাকা না মনোবল? তো মনোবল দরকার। তারপর দরকার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন দরকার। তো
যদি বলেন মনোবল অবশ্যই ফার্স্ট দরকার, তারপর ইনফরমেশন দরকার। এই কারণে হচ্ছে আপনার হয়তো আমরা সবাই জানি একটা ওয়ার্ড আছে, থিঙ্ক ফার্স্ট অ্যান্ড মুভ ফার্স্ট। সো এই বর্তমান ওয়ার্ল্ড হচ্ছে আপনার কি বলে তথ্যের উপর চলতেছে। অবশ্যই। সো ইউর কি বলা আপনার এই কি বল ইনফরমেশন গুলো হচ্ছে আপনার মানি, ইনফরমেশন ইকুয়াল মানি। তো আপনার এখানে আসার পর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বা আপনি যে দেশে থাকেন না কেন, স্পেশালি জাপানের ক্ষেত্রে যদি হয় তাহলে বলবো যে এখানে আপনার এক্সপিরিয়েন্স দিচ্ছেন, ওই টাইমে আপনি ফিউচার প্ল্যান থাকে বিজনেস করবো, এটা হোক যদি আপনার প্ল্যান থাকে একদিন পরে হোক দুদিন পরে হোক আপনি করবেনই। তো দেখা যাচ্ছে যে আপনি যারা বলেন যে 20 বছর আছে বা আরো কম বেশি একটু আছে 25 বছর আছে, কিছু করতে পারতেছে না বলবো না, করতেছে। কারণ যিনি 20 বছর আছে বিজনেস করতে মানে বিজনেস করতে হবে এমন কোনো কথা নাই কিন্তু। কারণ যে যেটাতে কমফোর্ট ফিল করে, নিরাপত্তার ব্যাপার বললাম, তো হয়তো বা যিনি 20 বছর আছেন বিজনেস করতেছেন না, সে আপনার ওই ব্যক্তি আর কি আপনার কি বলে থাকে, সে এই জবটাতে কমফোর্ট ফিল করতেছে, কমফোর্ট জোনে রয়ে গেছে। তার মানে আবার কমফোর্ট জোন যে ওয়ার্ড, এটা আবার বড় একটা আবার কথা, তো ওইদিকে আমি যাচ্ছি না। তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মনোবল দরকার, ইনফরমেশন দরকার। আর হয়তো আমরা সবাই জানি ইমিগ্রেশনের রুলস অনুযায়ী কোনো ফরেনার জাপানে বিজনেস করতে চায় 500 মান, যেটা 5 মিলিয়ন ইয়েন বলেন বা 50 লক্ষ ইয়েন বলেন আর কি, সেটা দরকার হয়। তো এট ফার্স্ট মনোবল দরকার। তো মনোবল থাকলে হবে না, তো ওটা কাজ করতে হবে। তো আপনি ইনফরমেশন গ্যাদারিং করতে হবে। একটু আগে আমি খেয়াল করছেন, আমি বলেছিলাম যে বিভিন্ন সেমিনারে যাওয়া, বিভিন্ন পার্টি বলবো না, বিজনেস যে প্রোগ্রামগুলো হয় ওগুলোতে যাওয়া, বিজনেস সেমিনারে যাওয়া, হ্যাঁ, যেখানে গেলে আপনার বিভিন্ন এক্সচেঞ্জ হয়, মানুষ বিভিন্ন তথ্য এক্সচেঞ্জ করে। তো এখানে আজকে মনে করেন যে একটা 20 জন গ্যাদারিং হলো, ওখানে আমি গেলাম, কথা বললাম, আমি আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা লাইন এক্সচেঞ্জ করে আসলাম। তো তো নিশ্চয়ই আমি কার সাথে এক্সচেঞ্জ করবো, দেখে মনে হয়েছে যে না সে ব্যক্তি পারফেক্ট, সে আমাকে ইন দ্য ফিউচার হেল্প করতে পারবে, সাপোর্ট করতে পারবে, বা আমরা তথ্য এক্সচেঞ্জ করতে পারবো ওই ব্যক্তির সাথে। তো আমি বাসায় ব্যাক করলাম, ওকে নক করলাম, চলো আমরা একদিন ডিনারে যাই, লাঞ্চে যাই, কফি খেতে যাই। তখন আমার সেকেন্ড মিট হলো, সম্পর্কটা একটু ডিপ হলো। এভাবে 1 বছর 2 বছর 3 বছর গেলে অটোমেটিকলি ন্যাচারাল ওয়াই যদি বলি তো বিশ্বাসটা চলে আসে কিন্তু অবশ্যই। তো প্রথমে আপনার যেটা সেম কথাই যে আমরা মনোবল দরকার, ইনফরমেশন দরকার, আর যে প্ল্যান অনুযায়ী আগে যাওয়া। আপনার ধরেন যে এখানে যে একটু কথার মধ্যে আসলো যে ভিসার ক্ষেত্রে যে আমি ভিসার ব্যাপারটা পরে আসবো, তা আমি একটু যেটা হচ্ছে ভিসার ব্যাপারটা ছাড়া জি বিজনেস করতে হলে এখানে বিজনেস তো অনেকগুলো ক্যাটাগরি আছে, সদস্য অনেক ধরনের আছে। এই সবগুলো নিয়ে একটা মাধ্যমকে যাওয়া একটু ইনফরমেশন। ওকে, তো কাউশি খাইসা, তারপর হচ্ছে আপনার বোধ খাইসা আর ইপান সাধন খুঁজি। তো এখানে কাউশি খাইসা আর বোধ খাইসা আমি একসাথে রাখি, প্রফিট বের করা যায়। বাট ইপান সাধন থেকে আমি প্রফিট বের করতে পারবেন না, এই জন্য ট্যাক্সের ব্যাপারটা একটু কম আছে। যাই হোক, তো এটা যেহেতু আমরা ইপান সাধন চাচ্ছি না আজকে। তো কাউশি খাইসা আর বোধ খাইসা হচ্ছে আপনার যদি এক কথা বলি, আপনি যদি আপনার কোম্পানি এক্সচেঞ্জ লিস্টে নিতে চান, মার্কেট থেকে শেয়ার কালেক্ট করতে চান, ফান্ড কালেক্ট করতে চান, তাহলে আপনার কাউশি খাইসা করার দরকার আছে। আর যদি মিডিয়াম টাইপের যেগুলো আপনি চুজ ডিগ্রি করেন, আপনি করছেন তাহলে বোধহয় সে এনাফ। কারণ আপনার কাউশি খাইসা কি হয় কি, আপনার রুলস গভর্নমেন্ট থেকে মানে কি মারি ফিক্সড রুলস এন্ড জিম একটু বেশি। তো আর এটা ওপেন করার সময় খরচ ডাবল হয়, তারপরে ইয়ারলি যে আপনার যে ট্যাক্স থাকে ওটা একটু বেশি হয়, মেইনটেইন করতে গিয়ে গভর্নমেন্টের কাছে জবাবদিহিতা করতে গিয়ে আপনার ওইখানে যিনি কোম্পানি সিইও বলেন বা যিনি কোম্পানি পরিচালনা করেন কি, ওনার কাজ ওদিকে বেশি হয়ে যায়, কষ্ট বেশি হয়ে যায়। তো রানিং এ বোধখাইসা খোলাটা আমি কি বলে হোসমে বলে না, রেকমেন্ড করবো আর কি। আর ইন দ্য ফিউচার যদি আমি আমার কোম্পানি এক্সচেঞ্জ লিস্ট নিয়ে যাবো আমি ইন দ্য ফিউচারে, তাহলে শেষে করুক। বাট আমার দেখার মধ্যে হয়তো আপনি জানেন জাপানে, আমি শিওর না, যদি দেখেছিলাম প্রায় 33-এর মতো এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ লিস্ট কোম্পানি জাপানে আছে। এর মাঝখানে 4টা কোম্পানি আছে ফরেনার কোম্পানি, বিদেশি মালিক মাত্র 4টা মালিকানায়, তাও আবার তাইওয়ান আর চাইনিজ। এখানে জাপানে এমনি চাইনিজের সংখ্যা খুবই বেশি। হ্যাঁ, আপনি গুগল করলে পারবেন যে আপনার যে জ্যোতিষিত্রী কোম্পানি আর কি, যেগুলো এক্সচেঞ্জ লিস্টেড কোম্পানি, আমার যদি বলি আমি আজকে প্রায় 5-6 মাস আগে আমি 4টা-5টা কোম্পানি দেখছিলাম, তাও আপনার চাইনিজ, তাইওয়ান আর একটা সম্ভবত ভিয়েতনামিজ ছিল, এমনটা ছিল। তো আপনার জাপানে যারা বাংলাদেশ বিগ বিজনেস করতেছেন, যাদের সেলস মনে করেন 13 লক্ষ 14 লক্ষ 15 লক্ষ 18 লক্ষ 20 লক্ষ
ওনারা কিন্তু এখনো এক্সচেঞ্জ লিস্টে চাইতে পারে নাই। যাওয়ার জন্য হিউজ রুলস অ্যান্ড রেগুলেশন স্টেপ বাই স্টেপ যাওয়া লাগে, ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আর স্পেশালি আরেকটা কথা বলি না, আমাদের দেশের বা আমরা বা আমি ম্যানেজমেন্টটা খুব উইক, সো আমাদের জন্য এক্সচেঞ্জে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। যদি আপনার জাপানের বাংলাদেশে কোনো ওনার বা মালিকানা থাকেন, দেখেন কোনো কোম্পানি এক্সচেঞ্জ লিস্টের আশেপাশেও নেই বা ভাবেও নেই, প্রয়োজন বোধ করেও নাই। হ্যাঁ, তো প্রয়োজন বোধ করে নাই, বাট যখন ফেসিলিটি অনেক ভালো আছে, আপনার কোম্পানি চাইলে এক্সচেঞ্জ নর্মাল অনেক কিছু অবশ্যই। তো বোধ হিসেবে পছন্দ করবো আর কি স্টার্ট করার জন্য বিজনেস। হ্যাঁ। আচ্ছা, তাহলে বোধক হিসেবে করার জন্য আমাকে প্রাথমিকভাবে কি কি জিনিস প্রয়োজন? ধরেন যে আপনার উকিল ফি বা যে রেসির কথা বলে যদি আমরা, যে অনেকে দেখেন যে আপনার যে রেসিটা দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিস দিয়ে একটা কাজ নেন বা নিজে হয়তো হিসাব নিকেশ করে জমা দিয়ে দিচ্ছি, এই যে ব্যাপারগুলো আছে এটা সম্বন্ধে একটু বলুন। আচ্ছা, আমি দুইটা স্টেপ, একটা হচ্ছে আপনার কোম্পানি খোলার জন্য, তারপর কোম্পানি খোলার পর যে ক্যাশনার বিষয় যেটা আসলে ওই বিষয়টা বলি। তো আমার দেখা মত বা আপনি হয়তো শুনতে পাচ্ছেন দুটো বিষয় আগে ক্লিয়ার। প্রথমে আমি বলি যে কোম্পানি খোলার জন্য, তো কোম্পানি খুলতে নর্মালি বোধক হিসেবে খুলতে আপনি নিজে যদি করেন, কস্ট পারফরমেন্স কস্ট একটু কম রাখার জন্য নিজে করতে পারেন, তাহলে 10 মানে আপনি কোম্পানি খুলতে পারতেছেন বোধক হিসাবে। আপনার তোরটু মেন যে যেটা কি মেন টু যে সেটা 6 মানের মতো, আর টেকান করতে আপনার হয়তো বা কোনো গিউসে শেষকে বললে আপনার 3 মান 4 মানে করে দিবে। তো আপনার টোটালি 10 মানে আপনার কোম্পানি ক্লিয়ার। আর যদি কোনো কাউকে কি বলে কোনো সারসী, আপনারা জানেন যে আপনার সব কাজগুলো ভাগ আছে, গিউসে শেষে কাজ একটা, সারসী কাজ একটা, জেরিসি কাজ একটা, বেঙ্গসি কাজ আরেকটা, সবার কাছে আলাদা আলাদা। কিন্তু নর্মালি আমরা করি কি, আমরা গিউসে শেষে যাই কোম্পানি খোলার জন্য, এটা ওনার কাজ না, উনি ইলিগেল, সম্পূর্ণ ইলিগেল। মানে একজন বিদেশি কোম্পানি আপনি খুলতে পারেন, তো ওনারা কিভাবে কিনে দিচ্ছে, সাপোর্ট করতেছি, যে ও খুলবে আমি সাপোর্ট করতেছি, ব্যাপারটা হবে যে এমন, সেটা প্রফেশনাল ওপেন হচ্ছে না। কিন্তু তার মানে এই না যে ওপেন হচ্ছে না, কোম্পানি ওপেন হচ্ছে, বাট ওই যে যখন আমার হোম কিউ যে সাবমিট করে লিগেল অফিসে, তখন বলে যে আমি গিয়েছি বাট আই এম সাপোর্টিং হিম অর হার, ব্যাপারটা এমন হয়ে যায়। তো যখন আপনি নিজে করবেন 10 মানে, যখন কোনো উকিল বলতে বা গিয়েছে সে বললো সারসীকে রিকোয়েস্ট করেন, তখন এটা 20 মান হতে পারে, 15 মান হতে পারে, 25 মান হতে পারে, মূলত কষ্ট এমন হয়। তারপর আপনার কোম্পানি খোলার জন্য বেশ আপনার যে কোনো একটা মেমোরিশন লাগবে, যেখানে আপনার অ্যাড্রেস, ফেস আর আপনার নাম লেখা থাকবে, বার্থডে থাকবে, এমন একটা ইনকামেশন বিষয় বলি। ইনকামেশন সাবমিট করলে পারেন, বা মেন নাম্বার কার্ড দিলে হয়, জারি কার্ড দিলে হয়, আপনার কোম্পানি ইজিলি আপনি করতে পারতেছেন, ওপেন করতে পারতেছেন। কিন্তু ওটার জন্য 2 উইকস দরকার। আর খাওয়া শেষের ক্ষেত্রে ক্ষেত্রে হয় কি, আপনার অবশ্যই আপনি সারসীকে রিকোয়েস্ট করলেন, তখন হয় কি নর্মালি গভর্নমেন্ট ফি দিয়ে আপনার 24 মান চলে গভর্নমেন্ট ফিস। আর কাউশিকের কাছে সেক্টর একটু আলাদা হচ্ছে কি, আপনার মূলত আপনার যে শিহন কি ক্যাপিটালের উপর 0.7% ট্যাক্স দেওয়া লাগে। তো এক্সাম্পল, আপনি যদি 500 মান কোম্পানি দেন, 5 মিলিয়ন কোম্পানি দেন, তাহলে আপনার 0.7 আসে 3 মান 5,000 ইয়েন, মানে 35,000 ইয়েন আপনার আসতেছে। বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে এটা মিনিমাম ট্যাক্স 15 মান। আচ্ছা, তো আপনার 3,500 ইয়েন আসতেছে, 3 মান 5,000 ইয়েন আসতেছে, বাট ইউ হ্যাভ টু পে 15,000 ইয়েন দেওয়া লাগে মিনিমাম। এটাই আপনার দেশের উপর লাগবে। তারপর হচ্ছে আপনার তদকে যেটা বলে এটা কি বলে ইলেকট্রিক, যেটা কি ওটা দিয়ে করতে গেলে 4 মান লাগতেছে আপনার। তো সব মিলে আপনার 24 মান থেকে 25 মান খরচ যাবে নিজে করলে। আর যদি কোনো কি বলে এক্সপার্টকে রিকোয়েস্ট করে, তাহলে সেখানে আপনার 30, 35, 40 ডিপেন্ডস করে। প্রত্যেকটা কোম্পানি আমাদের সার্ভিস আলাদা, ওদের কোয়ালিটি আলাদা। সো এখানে ইন্টারপ্রেট করার মতোই আমাদের নেই, ক্ষমতাও নেই, বাট প্রত্যেক কোম্পানির সার্ভিস আলাদা, সেই হিসেবে ওরা ওদের চার্জ ফিক্স করে। বেসিক্যালি আপনার 24 থেকে 25 মান হচ্ছে গভর্নমেন্ট খরচ বা যেসব খরচগুলো আছে, বাকি হচ্ছে যে আমরা যাকে মানে করতেছি উনি কি করবেন তার আমরা মানে যেটা আলাপ করতেছিলাম যে আছে জেরেসি ব্যাপারটা জেরেসি ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি অ্যাকাউন্টেন্ট না, বাট কোম্পানি ম্যানেজ করতে গিয়ে যতটুকু জেনেছি ওইটা আমি শেয়ার করি। আমাদের অনেকে আছে যে কোম্পানি শুরু করে, বাট একটু আপনি হয়তো ভিসার ব্যাপারে নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলেন, তো এটা হয়তো পরে আমি আসবো। আমাদের ক্যাশনের ভুলের কারণে অনেকের ভিসা, শুধু ক্যাশনের ভুলের কারণেই অনেকের ভিসা ক্যান্সেল হচ্ছে। কারণ কি, একটা ক্যাশন আপনি যে দেশে বলেন দিয়ে দিয়েছেন যে আমাকে এত টাকা সেলস দিয়ে দাও,
সে ওর মতো বানায় আপনাকে দিয়ে দিয়েছে। তো আপনি এটা নিয়ে নিয়োগ করেন ভিসা কোশ্চিন এক্সটেন্ড করার জন্য আপনি জমা দিয়েছেন। তো নিয়োগ আপনাকে রাখলো এটা কিসের বিল, এই বিলটা কিসের, এই কেহিটা কিসের, এই গেমটা কিসের। তখন আপনি অপারেন মাসে ভালো করে আপনি মানে আমি বুঝি না রিপ্লাই করছেন, তখন আপনার আটকাই তুমি একজন ছাত্র বা সিইও বা দায়ীয় সাইন বা ছাত্র আর কি, তো তুমি জানো না এটা কিভাবে হলো, তখনই আপনার ওদের মনে প্রশ্ন শুরু হয়। তখন এই খুঁটিনাটি বিষয়গুলো আবার যাচাই শুরু করে যে আসলে সে কি কাজ করতে বিজনেস করতেছে, সে কতটুকু নলেজ আছে বিজনেসের ব্যাপারে। তো যাই হোক যদি আমি ক্যাসানের ব্যাপারটা বলি, তো ক্যাসান বোঝার জন্য খুব সহজ অনেকগুলো ওয়ে আছে। এর মাঝখানে যেটা আমি বিলিভ করি বা আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার সেলস উড়ে আগে মনে করেন যে আপনি 100 টাকা ভেবে বলি একটা বিরিয়ানি এক্সাম্পল 100 টাকা 100 ইয়েন আর কি আপনি সেলস দিলেন, দেওয়ার পর তো 100 টাকা কিন্তু আপনার লাভ না, সেটাতে আপনার গ্যাং কাজ যেটা আপনার ওয়ার্ডে বলে মেকিং কস্ট। সো মেকিং কস্ট মনে করেন যে আপনার 60 টাকা চলে 40 টাকা চলে গেছে। তো উড়ে আগে থেকে মাইনাসের গ্যাং কা মেকিং কস্ট, তো আপনার কাছে হলো 60 টাকা। তো এখান থেকে ওইটা মাইনাস হওয়ার পর যেটা থাকে এটাকে বলে আরআরই কি, মানে গ্যাং কা মাইনাস হচ্ছে মানে আরআরই কি। আচ্ছা আরআরই কি মনে করতে আপনার হলো কত 60 টাকা। 60 টাকা থেকে আপনার মাইনাস যাবে কেহি, কেহিটা হচ্ছে আপনার স্টাফের স্যালারি, ইলেকট্রিসিটি বিল, পানি বিল, গ্যাস বিল বা আরও যা আছে আর কি, কমিউনিকেশন থেকে মোবাইল বিল, ওয়াইফাই বিল বা ট্রান্সপোর্টেশন কস্ট সবগুলো বাদ দেওয়ার পর একটা অ্যামাউন্ট থাকবে, ওইটাকে বলে এইগিওরি কি। তো আপনার 60 টাকা থেকে মনে করেন যে আপনি 20 টাকা বাদ দিয়ে দিন, তো আপনার আর হইল কত 40 টাকা। তো 40 টাকা ওকে ভুলে গেছি। আচ্ছা আপনি কেসানটা হচ্ছে যে আরেকবার ইয়ে করেন। ওকে অ্যামাউন্টটা ভুলে গেছি সরি। সময় নেই সমস্যা নেই। ওকে তো বলে মনে করেন যে আপনি একটা বিরিয়ানি বানালেন সেল করলেন 100 ইয়েনে, সেখান থেকে আপনার মনে করেন যে এটার পেছনে আপনার খরচ চলে গেছে মনে করেন সব মিলিয়ে মানে বানাইতে আর কি 60 টাকা খরচ হয়ে গেছে, আপনার কাছে রইল আর 40 টাকা। 40 টাকা বা ইয়েন আর কি 40 ইয়েন হচ্ছে সেটা হচ্ছে আপনার কোম্পানির আরআরই কি, ওইখান থেকে আপনার বাদ যাবে কেহি কারেন্ট বিল, ইলেকট্রিসিটি বিল, তারপর হচ্ছে স্টাফের স্যালারি বা অন্যান্য যেই খরচগুলো আছে ওগুলো মনে করেন যে আবার 20 টাকা বা 20 ইয়েন মাইনাস হয়ে গেল। তো আপনার কাছে রইল 20 ইয়েন বা 20 টাকা যেটা বলি। তো ওই 20 টাকা থেকে আপনার এটা হচ্ছে জেবি কি মাই, এটাকে বলে আপনার এরিওরি কি, মানে সকল কস্ট যাওয়ার পর যেটা কোম্পানিতে রয়েছে এটা হচ্ছে আপনার এরিওরি কি জেবি কি মাই। ওখান থেকে আবার কর্পোরেট বা হাউজিং যেটা বলি আর কি যে কোম্পানির যে ট্যাক্স আছে সেটা সেলসের প্রোডাক্ট পিছু ডিপেন্ডস করে 35% পর্যন্ত হয়। তো মনে করি আমরা 30%। তো 20 টাকা থেকে আপনার যে ট্যাক্সটা আছে সেটা বাদ দেবেন। 30% বাদ দিলে যদি হয় আপনার ওখানে প্রায় 14 টাকা 6 টাকা 6 হয়। তো ওই 6 টাকা বাদ দেওয়ার পর 6 ইয়েন বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে কোম্পানির জুনের কি আর কি। তো ওগুলাতে মূলত ক্যাশ কাউন্ট লেখা থাকে এইগুলা পার্ট করে যে কোম্পানির উড়িয়াগে এত টাকা, এটা থেকে এটা বানাতে বা এটা কিনতে আমার খরচ গিয়েছে এত টাকা, তারপরে স্যালারি ইলেকট্রিক বিল এগুলো বাদ দেওয়ার পর এত টাকা, তারপরে আমি গভর্নমেন্টকে টাকা দিয়েছি মানে ট্যাক্স দিয়েছি এত টাকা, তারপর আমার কাছে মানে কোম্পানি রয়ে গেছে কোম্পানির নেট প্রফিট যেটা আমরা বলি সবচেয়ে নেট প্রফিট যেটা এটা। তো এই সিরিয়ালটা বুঝতে পারলে আর এই যে 5-6 টাকা আনতে আছে উড়ে আগে, তারপর হচ্ছে আপনার গেমকা, তারপর হচ্ছে আপনার আরআরই কি, তারপর জুনরি কি, জেডি কি মাই, জেডি কি আদর, যে ওয়ার্ডগুলো দেখলে যে কোনো কেউ 7টা ওয়ার্ড 8টা ওয়ার্ড মনে রাখলে এবার কেসটা যে বানাক যে জিনিসই বানাক আপনি দেখলে আমার কোম্পানির রেট এত কেসটা রেট এত ওকে, তো তার মানে কারেন্ট বিল বাবদ এত নিজে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো। তো যদি আপনার ইমিগ্রেশন কোনো প্রশ্ন করে বা ট্যাক্স অফিস থেকে আসে, ট্যাক্স অফিস আপনাকে চর্চা করতে আসতেই পারে ইনভেস্টিগেশন করার জন্য। তো
তখন যদি আপনি প্রশ্নগুলো উত্তর দিতে পারেন তাহলে আপনি আরো ডিপে যাবে না। প্রত্যেকটা কোম্পানিতে মোটামুটি ডিপে গেলে প্রবলেম পাওয়া যায় কম বেশি আর কি না, কারণ আমরা তো মানুষ হিসেবে ভুল করতেই পারি সামনে, যাই না ভুল করি বা না জানি না ভুল করি। তো তখন নর্মাল যখন প্রশ্নগুলো হয়ে গেলে দিলে আমরা ডিপে যায় না, ইজিলি বাঁচা যায় আর কি। তো আমাদের যারা বিদেশি, স্পেশালি যদি বাংলাদেশের কথা নিজের দেশের কথাই বলি, আমাদের অনেকে আমি দেখেছি আর কি, এমন সবাই যে এই ভুলটা করার কারণে অনেকে বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেম হচ্ছে, ট্যাক্স অফিসের প্রবলেম হচ্ছে, ইমিগ্রেশনের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আবার ভিসার ব্যাপারে যেটা কথা বলছিলাম, অনেকগুলো প্রবলেমের কথা আমি সলিউশনে পেলাম। ভিসা অ্যাপ্লাই করার জন্য মানে একটা কোম্পানি খাবো শিকার সেটা বেটার হবে নাকি দুইটাই কাজ হয়? দুইটাই কাজ হয়, দুইটাই কাজ হয়। বাট আসলে কি, যখন কাউশিক হিসেবে করেন অ্যাকসেপ্টেন্সটা একটু বেশি, ভিসার ক্ষেত্রে কোনো এফেক্ট করে এমন কোনো কথা নাই। বাট যখন দেখেন কাউশিক হিসাব মানে যেন কোম্পানি বড় বড় ফিউচার প্ল্যান আছে, কি বলে একটু বড় বড় দেখায় যে কস্ট বেশি, যে মানে সে বিয়ার করতে পারতেছে, টাকা আছে, এমনটা একটু দেখায় আর কি। বাট এই পর্যন্ত যে গদভাষা জমা দেওয়ার কারণে ক্যান্সেল হয়েছে এমন কোনো রেকর্ড হয়তো বা আমি দেখি নাই, থাকতে পারবো আমি দেখি না বা পাই না এই পর্যন্ত। আপনার যেমন ধরেন যে বোধ পয়সা বা খাবো শিকার হিসাব ধরেন যে এখন জিরো বা এফটিএমও করা, জি ভিসার ক্ষেত্রে তো একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, জি একটা কারণটা মনে করেন যে জাপানি কোম্পানি খোলার জন্য কেন কোম্পানি খোলা যায়, ইফ ইউ আর জাপানিজ বা আপনার ভিসা নিবনকে ভিসা, এটা হতে পারে আপনার এজুসা বা তেজুসা, যে নিবনকে বা নিবন্ধন হেগুসা, মানে ডিপেন্ডেন্ট ভিসা জাপানিজ। তো এই ক্ষেত্রে তো আপনার কোনো সীমন কেন্দ্রিক কোনো প্রবলেম হয় না। বাট এটা ইমিগ্রেশনের রুল, যেটা আপনি বলছেন, ইমিগ্রেশন দিয়ে দিয়েছে ফরেনার বিজনেস করার জন্য মিনিমাম 500 মাইয়েন আপনার ক্যাপিটালে রেখে বিজনেস করতে হবে। এটা করার কারণে তাহলে তো সবাই কোম্পানি খুলে জাপানে থাকা শুরু করবে। তাহলে থার্ড ওয়ার্ল্ড যদি বলি, আমাদের দেশকে বলি, আমরা করি যে কোনো টাকা লাগতেছে না, ওকে আমি জাপান আসলাম, একটা কোম্পানি খুললাম, আমি এখানে রয়ে গেলাম, এখানে বিভিন্ন ফেসিলিটি পাচ্ছি আমি। তো বিজনেস শুরু করার জন্য যে আপনি ক্যাপাবল, বিজনেস শুরু টাকা, হ্যাঁ, তো এটা আপনাকে যে আপনি ক্যাপাবল, যেটা আপনাকে দেখাতে হবে, দেখানোর পর দেন ইমিগ্রেশন জাজ করবে যে ওরা আপনাকে ভিসা দিবে কিনা দিবে না। মানে আমি যখন মাঝখানে মানে আমি বিজনেস খোলার সময় আমি একটা মানে এই ব্যাপারটা নিয়ে যখন আলাপ করলাম যে যদি আমি খাইসাতে পরবর্তী দুজন স্টাফ নিতে চাই বা নিজের ভিসার জন্য করতে চাই, মিনিমাম 500 মার্ক হলে বেটার। এটা বেটার হওয়ার কারণটা হচ্ছে এরকম, মানে আপনার বলে যে সেটা হচ্ছে যে দুজন স্টাফের মিনিমাম 1 বছরের স্যালারি যে আমার কোম্পানিতে আছে বা আমার কোম্পানি প্রোভাইড করতে পারে, এরকম একটা নিশ্চয়তার জন্য হলেও আমাকে সেটা করতে হবে। এটা কতটুকু সত্য? ব্যাপারটা আসলে যদি আমার জানা মতো বলি, এখন দুইটা রুলস থাকে আছে, আপনার দুজন স্টাফ জাপানিজ নেওয়া লাগবে, আর না হয় 500 মান রাখা লাগবে, এমনটা আমি দেখেছি। বা এটা আপনি জানি না কতটা দেখেছেন, বাট আমি এমনটা আমি দেখেছি। তো যদি বলি আপনার 500 মানে দুজন স্টাফ আসলে চালানো যায় না, আসলে যায় না। আপনি হিসাব করেন যদি 20 মান করে আপনি স্যালারি দেন, 20 মান কাজ করবেন বর্তমানে করবেন না 20 মান। তো 20 মান স্যালারি দেওয়া মানে কিন্তু 20 মান স্যালারি না, ওর বসার জন্য একটা চেয়ার দরকার, আপনার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার, ওখানে খরচ আছে। তারপর সে যে আপনার অফিসে আসবে, সে টয়লেটে যাবে, সে পানি খাবে, সে চা খাবে, সব করে রাখা লাগবে। সো 20 মান প্লাস আর ওটা শাখায় হোকেন 50% কিন্তু আপনার দেওয়া লাগবে, আমি কোম্পানিকে দেওয়া লাগবে কিন্তু। তার মানে একটা স্টাফের যদি স্যালারি, আমি আমার কথা বলি, আমার স্টাফ কোম্পানির সাথে কথা বলি, স্যালারি মানে 25 মান, ওর পিছিয়ে আমাদের অ্যাভারেজ আর 12 মান খরচ আছে। তার মানে আমার মানে একজন স্টাফের পিছিয়ে আমার মানে পিছনে আমার খরচ যাচ্ছে 37 মান, বাট ওই স্টাফ পাচ্ছে যে 25 মান পাচ্ছে, বাট সে ভাবছে আমার স্যালারি কম 25 মান, বাট যারা কোম্পানি চালায় বা পরিচালনা করে ওখানে দেখলে কিন্তু ওর স্যালারি 25 মান, ওর স্যালারি 37 মান আমি দিচ্ছি, ওনার কারণে আমার যাচ্ছে কিন্তু। তো যেটা বলছিলাম আর কি, আপনার যে 200 মান বা 500 মান দিয়ে আপনি দুজন স্টাফ রাখতে পারবেন না, তাহলে আপনার স্যালারি কোথেকে নিতে পারবেন, আপনি খাবেন কিভাবে, কারেন্ট বিল দিবেন কিভাবে, অফিস বিল দিবেন কিভাবে। এক্সাম্পল মনে করেন দুজন স্টাফ আর আপনি, তাহলে অফিস ভাড়া আনুমানিক কত আসতে পারে, 3 জন বসার জন্য একটা অফিস হওয়ার জন্য 10-12 মান মিনিমাম, হ্যাঁ, 1 রুমে 3 জন বসতে পারবেন না, তাহলে আপনি শ্বাস নিতে পারবেন না, কাজ করবেন না, টেবিল ফেলাবেন কোথায়। তারপর 10 থেকে 12 মান, তারপর 10 মান করে যে ক্যালকুলেশন করেন 1 বছরে 120 মান আসছে কিন্তু। তারপর আমাদের শাখায় হোকেন, আপনার শাখায় হোকেন সহ 300-400 মান শুধু আপনার অফিস শাখায় করে চলে যায়, ওই স্যালারি কে 3 জনের স্যালারি করতে পারবেন আপনি। হ্যাঁ, ওটা হ্যাঁ আসলে সত্য, বাট একটা নিশ্চয়তার জন্য যে, আর আপনার তেমন না যে কোম্পানি বসে থাকবে, কোম্পানি সেলস করবে কিন্তু
কোম্পানি আজকে 500 মান দিয়ে শুরু হয়েছে, 1 মাস পর 2 মাস পর সেলস শুরু হবে, রেভিনিউ আসবে, ক্যাশ ফ্লো বাড়বে। তো আর ক্যাশ হয়তো এটা নিয়ে আরেকদিন কথা বলবো, ক্যাশ ফ্লো নিয়ে। যে কোনো কোম্পানির জন্য ক্যাশ ফ্লো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এটা বুঝি না, স্পেশালি সরি একটু অনার করে যাচ্ছি, আমি আবার ব্যাক করবো। স্পেশালি আমাদের সাউথ এশিয়ান যদি বলি, আমাদের লেনদেনের যে ব্যাপারটা একটু প্রবলেম আছে, এই কারণে আমাদের ক্যাশ ফ্লো আটকে যায়। মনে আপনি আমি বাংলাদেশি, সেম আপনার জাপানের বিজনেস করেন, আমি বিজনেস করি। আপনাকে আমি একটা প্রোডাক্ট দিয়েছি, নেওয়ার পর যে ভাই 10 দিন পর দিচ্ছি আপনাকে, ঠিক আছে 10 দিন পর দিন, আপনার ক্যাশ ফ্লো কিন্তু 10 দিন আটকায় গেছে। তারপর 10 দিনের জন্য হইতো, তারপর ভালো ছিল, তারপর আপনার আমি ফোন রিসিভ করতেছি না, মেইল করে মেইল দিচ্ছি না, আর একজনের মাধ্যমে আমাকে আপনি আমার সাথে এনরোল করতেছেন, মানে কন্ট্যাক্ট করতেছেন 1 মাস 1.5 মাস 2 মাস, আপনার থেকে মোটামুটি 100 মানের মাল মানে প্রোডাক্ট নিয়েছি আর কি আমি। তো ওই 100 মান কিন্তু ক্যাশ ফ্লো কিন্তু আটকে আছে আপনার। সো এটা কিন্তু আমি যে আটকে রাখছি, আমি আটকে রাখছি সেটা বুঝছি না, আমি মানে বুঝতে পারতেছি না যে আমি কতটা ক্ষতি করতেছি। আপনার 100 মানের ক্যাশ ফ্লো আটকায় আছে, আপনি যে 100 মান দিয়ে 1 মাস রাউন্ড করাতেন, আপনার তো 5% প্রফিট, 5 মান প্রফিট আসলে কিন্তু। এই জন্য আমাদের যে প্রবলেমটা হয় বাংলাদেশ যদি বলি, বাংলাদেশ নিয়ে বলি, আমরা লেনদেনটা খুব কমপ্লিকেট। বাংলাদেশ আমাদের লেনদেনের কথা তো আমরা রাখতেই পারি না, আমি সহজে বলি সবাই, আমাদের প্রবলেম একটা আছে। এই জন্য বলেছিলাম আমি যে আপনার কাজ করা দরকার, তখন বুঝতে পারবে যে লেনদেন কত নিট অ্যান্ড ক্লিয়ার থাকা দরকার, কেন দরকার। যখন আপনি এটা বুঝবেন, তখন আপনার অন্য টাকা ঢুকাবেন, লেনদেন করাবেন। আচ্ছা, এখন একটু জানতে চাবো বাংলাদেশের জন্য জাপানে কোন ধরনের বিজনেস গুলা, বিজনেস তো বিভিন্ন ক্যাটাগরি আছে, কোন ধরনের বিজনেস গুলা খুব ভালো সুযোগ রয়েছে মনে করেন? এই ব্যাপারটাও একটু যদি বলে, আমি একটু সেন্সিটিভ বলবো না, আবার সেন্সিটিভ বলবো, কারণ অনেকে আমরা যে নিকাটা বলি, দৃষ্টিভঙ্গি বলি, বা একটা জিনিস আমরা কিভাবে রিসিভ করি, অনেকের আপনার কি বলে শুনি বলি বা অ্যাট্রাকটিভ একটা বিষয় থাকে, সে সেই বিষয়ে ভালো বোঝে, যে আমার যে বিষয়ে ভালো বোঝে, তো সে ডিপ ভাবে বুঝুক, সে ইনফরমেশন কালেক্ট করুক এই ব্যাপারে। এক্সাম্পল মনে করেন যে আমি কসমেটিক্স সেল করবো, আমার কাছে মনে হচ্ছে কসমেটিক্স, জাপানিজ কসমেটিক্সটা খুব ভালো, কোরিয়ান জাপানিজ কসমেটিক্স, এটা মোটামুটি ওয়ার্ল্ড ফেমাস আছে একটা। তো তাহলে আমার কসমেটিক্স নিয়ে আমার ইনফরমেশন কালেক্ট করা দরকার, রাইট? যে কসমেটিক্স কিসের কসমেটিক্স, এটা কি আসলে আমি এক্সপার্ট না যে মুখে লাগায় না, আইলাইনার না ল্যাশলাইনার দিলে কি হয়, আমার নাকি ওয়াটারপ্রুফ কিনা, বিভিন্ন হিউজ নলেজ থাকবে। তখন যখন আমি সেল করতে যাবে, তখন কাস্টমার যদি প্রশ্ন করে বা ক্লায়েন্টস প্রশ্ন করে, ইজিলি উত্তর দিতে পারবে। তাহলে মনে করেন যে ক্লায়েন্টস ইজিলি যে না আমি সব জানি, স্যাটিসফাইড হয়ে যায় আর কি। তো যেটা বলবো আর কি, মূলত আপনার জাপানে বিজনেস করার জন্য চাই যে বিষয়ে ভালো বুঝে সে বিজনেস প্রোডাক্ট সিলেক্ট করে, সেই প্রোডাক্টের উপরে মিনিমাম যদি বলি আমি 100 ঘন্টা পড়ালেখা করুক, 100 ঘন্টা, যে এই প্রোডাক্টের উপর আমি 100 ঘন্টা পড়ালেখা করবো। পড়ালেখা মানে এই না যে বই না বসে থাকা, আপনি ইউটিউব সার্চ দিলে পেয়ে যাচ্ছেন, আপনার চ্যাট জিপিটি সার্চ দিলে পেয়ে যাচ্ছেন, আপনি আপনার ক্লাউডে সার্চ দিলে পেয়ে যাচ্ছেন যে এই বিজনেসটা কিভাবে করবো। আপনি আপনার কথা বলার জন্য ব্যক্তি দরকার নাই। যেমন 2021 সালের আগে বা 22 সালের আগে যখন চ্যাট জিপিটি বা ক্লাউডে যারা ছিল আর কি, তখন আমাদের তো মনে করেন জিজ্ঞাসা করা লাগতো কোনো এক্সপার্টকে এটা কিভাবে করা লাগে, বা আগে যারা সিনিয়র ছিল ওদেরকে জিজ্ঞাসা করা লাগতো, ওনারা বলতো বা বলতো না, বা সময় ছিল না বলতো না। বাট এখন তো আপনার কথা বলার জন্য আপনি ফ্রি কথা বলতে পারছেন, চ্যাট জিপিটিকে বলতে পারে যে কসমেটিক বিজনেস করার জন্য আমি কি করা লাগবে, জাস্ট কিওয়ার্ডটা দেন, সে আপনাকে একদম বিজনেস প্ল্যান সাজায় এনে আপনাকে দিয়ে দিবে। আমি নিজে কিছুদিন আগে একটা জিনিস নিয়ে কাজ করার সময় কোনো আসলে প্রয়োজন নেই, কারণ হেল্পের প্রয়োজন নেই, আমি চ্যাট জিপিটি বা ক্লাউড যেটা ইজিলি পাচ্ছি আমি যেটা। জি জি। তো তবে হ্যাঁ, মাঝখানে যদি প্রশ্ন কোন বিষয়টা, তো আমার মনে হয় যে জাপান একটা ব্র্যান্ড, কিন্তু বাইরে মেড ইন জাপান, সো আপনি মেড ইন জাপান নিয়ে কাজ করতে পারেন, কারণ এই ব্যাপারে আপনি কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন করবেন না। এক্সাম্পল আপনি ইউরোপে গেলেন যে মেড ইন জাপান কসমেটিক্স নিয়ে, কোনো প্রশ্ন করবে না, যখন দেখে মেড ইন জাপান উইদাউট মানে কোনো প্রশ্ন কোশ্চেন ওরা নিয়ে নিবে আপনার থেকে। মেড ইন জাপান গাড়ি যেমন মনে হয় যে গাড়ি নিয়ে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। সো মেড ইন জাপান নিয়ে কাজ করতে পারেন নিউ প্রোডাক্ট নিয়ে। আর যেহেতু আমাদের এশিয়াতে বাংলাদেশ, ইন্ডিয়া বা নেপাল ওই দেশগুলোতে একটু প্রাইস একটু হাই হয়ে যায় জাপানিজ প্রোডাক্ট, তাহলে আপনি মেড ইন ইউজ জাপানিজ প্রোডাক্টগুলো এগুলো আমরা ইউজ করতে পারি, এই জিনিসগুলো আমরা করতে পারছি। এটা হিউজ চাহিদা আছে বর্তমানে আমাদের দেশ বলেন বা ইন্ডিয়া বলেন, সবাই আপনার ফিজিক্যালি যে কি বলে একটু কি বলে মেন্টালিটি একটু চেঞ্জ হচ্ছে, স্লিম থাকা ট্রাই করতেছে, মোটামুটি এজিং কেয়ারিং করা শুরু হচ্ছে। জাপান একটু বেস্ট স্লিমিং যে ওচা আছে, জাপানিজ গ্রিন টি আপনারা জানেন জাপান ওয়ার্ল্ড কিন্তু ফেমাস, কিন্তু অবশ্যই
সো গ্রিন টি নিয়ে বিজনেস করতে পারতেছেন আপনি ইজিলি। তারপর জাপানিজ যে ওচা আছে ওগুলো আপনি করতে পারতেছেন, কসমেটিক্স নিয়ে করতে পারতেছেন, সাপ্লিমেন্ট নিয়ে করতে পারতেছেন, এজ কেয়ারিং এ এজ কেয়ার আপনি জানেন এজ কেয়ারিং এর বর্তমানে হিউজ সেল হচ্ছে। সো আপনি এজ কেয়ারিং যে প্রোডাক্টগুলো আপনি ইজিলি আপনি অনলাইন থেকে কিনতে পারতেছেন। আপনি দেখেন বর্তমানে যে ভাই আমি কোথায় কিনবো, এটা বর্তমান অনলাইন সার্চ দেন আপনি যে এজ কেয়ারিং প্রোডাক্ট যেগুলো জাপানিজ পারেন, ওকে আপনি বাংলা লিখেন ChatGPT-কে বলেন এটাকে মেক ইট জাপানিজ, সে আপনি জাপানিজ দিবে কপি করে আপনি গুগলে পেস্ট করেন, তো আপনি পেয়ে যাবেন। আর অনলাইনে বর্তমানে পাইকারি সেল হয় অনলাইনে এনি প্রোডাক্ট, বড় শিউলি টাইপের যেগুলো শিয়ের জন্য আপনাকে কোম্পানি যে ওদেরকে রিকোয়েস্ট করার কন্ট্যাক্ট করা লাগবে না, অনলাইনে ঢুকেন, অনলাইনে অ্যাকাউন্ট খুলেন একটা, ওইখানে কিনেন পাইকারি প্রাইসে কিনেন, কিনে বাংলাদেশে বা দেশে পাঠানো পারে। আমি আরেকটা জিনিস মানে শব্দের কারণে একটু জিনিসটা মনে করছি, ক্লাউড ফান্ডিং এর যে ব্যাপার, জি হ্যাঁ, এটা সম্বন্ধে কিছু বলুন। এটা করতে আমাকে কি প্রয়োজন হতে পারে? ওকে, তো আমি আপনার এই প্রশ্নের সাথে প্রথমে যে বাংলাদেশ যে 500 মানের যে প্রবলেমটা অ্যাড করে নিই, 500 মান আমাদের লাগবে। তো আমরা এখান থেকে আমরা ক্রাউড ফান্ডিং, যেটা ক্রাউড দিয়ে আর কি নর্মালি ক্রাউড ফান্ডিং বা জাপানিজ ক্রাউড ফান্ডিং যাই না মানে প্রনাউন্স করি। তো আমরা ওটা জাপানের বিভিন্ন ক্রাউড ফান্ডিং সাইট আছে, ওখানে আমরা ক্রাউড ফান্ডিং করে আমরা টাকা পয়সা করতে পারি আমাদের বিজনেস করার জন্য। তো যখন ফরেনের একটা ব্যবসা আছে এখানে, বিশেষ করে ব্যবসা ডিফিকাল্ট হবে ব্যবসা করা, তখন আপনার একটা বিজনেস প্ল্যান লিখতে পারেন, বিভিন্ন আপনার ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলো আপনি বেশি সাহায্য করতে পারেন। তারপর হচ্ছে আপনার অ্যাঞ্জেল ইনভেস্টর ব্যক্তিগতভাবে ইনভেস্ট করে কোম্পানি সাহায্য করতে পারেন। তারপর বিভিন্ন ব্যাংক আছে ওরা সাপোর্ট করে। তো আপনার যে কোশ্চেন হচ্ছে ক্রাউড ফান্ডিং, হ্যাঁ আমরা ক্রাউড ফান্ডিং ইজিলি আপনি বিজনেস প্ল্যান সহ আপনি কে রিটার্ন করবেন, আপনি আমিও ব্যাপারে ডিটেলস জানি না যে কিভাবে কালেক্ট করা লাগে ফুল ডিটেলসটা, বাট বেসিক নলেজ আমার আছে। তো আপনি যদি বলেন আমার প্রোডাক্ট এই, এটা নিয়ে আমি বিজনেস শুরু করবো, তো আপনি যে ক্রাউড ফান্ডিং কোম্পানিতে যান, গেলে ওরা আপনাকে কিভাবে কি লেখা লাগবে, কি কি দিলে আপনার ইনভেস্টররা যারা আপনার ক্রাউডের টাকা দিবে আপনাকে ইনভেস্ট করবে, ওরা অ্যাট্রাকটিভ হবে, ওরা আবার কনসাল্টিং করে, ওরা এটা নিয়ে এক্সট্রা কোনো চার্জ করে না আপনাকে। যে ক্রাউড ফান্ডিং এর যে কোম্পানি ফায়ার একটা আছে আপনার সবচেয়ে বড় মুভি ওরাই, অ্যাকচুয়ালি আমার নামগুলো মনে আর কয়েকটা আছে। তো ওগুলাতে কোম্পানির শিবির আছে অনেকগুলো, তো মানে সিনজুগুলো আছে। তো ওদের সরাসরি SMS করলে বা মেল করলে ফোন দিলে ওরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওদের অফিসে যান, যে বলেন যে আমার বিজনেস প্ল্যান এই, আমার প্রোডাক্ট এই, আমি ক্রাউড ফান্ডিং করে যাচ্ছি। তো ওরাই আপনাকে বলবে কিভাবে কি লিখতে হবে, কোথায় কি লিখতে হবে, ওরাই লিখে আপনাকে সাজিয়ে দিয়ে দেবে। কোম্পানির উপর ডিপেন্ডস করে, চার্জ করে 10%, 15%, 20% ডিপেন্ডস করে। সো এটা আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কত পার্সেন্ট, বাট এটা কোম্পানির উপর ডিপেন্ডস করে। সো ব্যাপারটা খুব ইজি, আপনার প্রোডাক্ট নেন, ওদের কাছে যান, ওরা লিখে দেবে। এরপর যে আরেকটা জিনিস আছে, বাংলাদেশে আমি মানে বেশ কিছু কেস দেখছি বাংলাদেশ থেকে সরাসরি ইনভেস্টর হিসেবে আসে, এটা কি খুব রেয়ার জিনিস নাকি যে কেউ চাইলে করতে পারে? এটা 2022 সাল থেকে এটা আমি কাজ করতেছি টোকিও মেট্রোপলিটনের। তো ওইটার মাধ্যমে টোকিও গভর্নমেন্টের সাথে আমাদের খুব সম্পর্ক বলে বিজনেস বলে না যায় বলেন, কনসাল্টিং সব সম্পর্ক কাছে মানে যাওয়া হয়েছে মতো আর কি। তো টোকিও যে এন্টারপ্রেনার যে ভিসাটা, এটা রেয়ার বলবো না, এটা খুব ইজি, এটা ইজি, খুবই ইজি। আমরা এই পর্যন্ত আমাদের কোম্পানির মধ্যে না 300+ আমরা অ্যাপ্লাই করেছি, 370 জনের মতো আমরা অ্যাপ্লাই করেছি। এর মাঝখানে ইউরোপিয়ান বেশি ছিল, বাংলাদেশে আমি হাইস্ট 10-15 জনের মতো পেয়েছিলাম। তো অনেক গার্মেন্টস বিজনেসম্যান ছিল, তারপরে আইটি কোম্পানি, বেশি বাংলাদেশে আইটি কোম্পানি ছিল বেশি অফশোর বিজনেস করার জন্য মতো আর কি। তো আপনার বিজনেস প্ল্যান সাবমিট করবেন টোকিও গভর্নমেন্টের কাছে, ওরা আপনার বিজনেস প্ল্যান দেখবে, 1-2 মাস সময় নেবে, নিয়ে আপনাদের একটা সার্টিফিকেট দিবে, যদি ওরা অ্যাকসেপ্ট করে। সার্টিফিকেট দেওয়ার পর সার্টিফিকেট নিয়ে আপনি ইমিগ্রেশন সাবমিট করবেন, ভিসা অ্যাপ্লিকেশন ফর বিজনেস ম্যানেজার ভিসা, এটা 6 মাসে দেয়। তো দেওয়ার পর চৌকিতে সুইসেন্ট শো ব্যাপারটা পেয়ে যায়, ওরা চেক করে না কিছু, আপনাকে ওরা সিউ, এই পর্যন্ত সিউ ক্যান্সেল হয়েছে এমন লোক পাইনি আমরা। মাঝখানে একটা ছিল, বাট এটা একটা কারণ ছিল, সে আগে জাপানে অ্যাপ্লাই করেছিল, বাট এটা হাইড করেছিল কোনো কারণ। যাই হোক, তো আপনার যখন টোকিওটা পাস করতে পারলে ইমিগ্রেশন আটকে না, কারণ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G হয় যখন হয়, তখন টোকিও ইমিগ্রেশন গভর্নমেন্ট টোকিও গভর্নমেন্ট আবার মানে ন্যাশনাল গভর্নমেন্টের আন্ডারে। তো যখন একটা ন্যাশনাল কোনো একটা গভর্নমেন্ট রিকমেন্ডেশন দেয়, অন্য গভর্নমেন্ট আপনার পেপারে বাধ্য না, বাট এটা মোটামুটি বাধ্য হয়ে যায় আর কি। তো এই পর্যন্ত আমরা ক্যান্সেল হয় না মূলত। তো টোকিও বিজনেস প্ল্যানটা সাবমিট করা খুব ইম্পর্টেন্ট। তো এর মাঝখানে যেটা বেশি দেখে আপনি কেন বিজনেসটা করবেন,
এই বিজনেসটা তো মিস্টার এ করতেছে, মিস্টার বি করতেছে, এর মাঝখানে আপনার যে তো কি বলে স্পেশালিটি কি, আপনাকে কেন আমরা রিকমেন্ডেশন করবো, এই পয়েন্টগুলো নাও লেখা থেকে আবার প্রশ্ন করে। আমাদের এই পর্যন্ত প্রায় 5 বার প্রশ্ন, মানে 5 বার আমরা, ওরা আমাদেরকে প্রায় একবার 10 থেকে 15 করে প্রশ্ন করেছে, আমরা রিপ্লাই করেছি 5 বার। না হলে আমাদেরকে যদি না হয় 70 থেকে 80 বার প্রশ্ন করেছে, 80টা প্রশ্ন করেছে যে এই প্রোডাক্টটা কেন, জাপান কেন, তুমি এই প্রোডাক্ট অন্য দেশে আছে, অন্য দেশে হলে তুমি জাপান কেন, আবার টোকিও কেন, এই ব্যাপারে তোমার এক্সপিরিয়েন্স কতদিনের, ওই প্রশ্নগুলো ক্লিয়ার করতে পারলে টোকিও থেকে আপনি যে রিকমেন্ডেশন পাওয়া যায় আর কি। তো আসার পর সেম সবার জন্য যে প্রসেসিং, অবশ্যই পয়সা খুলেন বা ওই পয়সা খুলেন, কোনো ওখানে আপনার কি বলে লিমিট বা রুলস নাই যে তোমাকে এই কোম্পানি খুলতে হবে। টোকিওতে আসে টোকিওর মাঝখানে খুলতে হবে, টোকিও যে 23 সিটির ভিতরে আর কি খুলতে হবে। তার মানে আমাকে কোম্পানি আগে খুলতে হচ্ছে না, ওকে আগে বিজনেস প্ল্যানটা শো করতে Right, হচ্ছে, yes. এবং সেখান থেকে যদি আমি সার্টিফাইড হই তখন জাপানে এসে আমি এটা জি জি, বিজনেস প্ল্যান সাবমিট করবেন, ভিসা কিন্তু বিজনেস ম্যানেজার ভিসা হবে। ওকে আসার পর আপনি রিয়েল কোম্পানি ওপেন করবেন, তারপরে টোকেন রিপোর্ট করবেন যে আমি কোম্পানি খুলেছি, কোম্পানির নাম এই, কোম্পানির অ্যাড্রেস এই, কোম্পানির তখন আই মিন যে কি বলে ট্রেড লাইসেন্স যেটা বলে আর কি, ওইটা যখন সাবমিট করবেন, তারপর 6 মাসের পরে আপনার ভিসা অটোমেটিকলি সবার মতো সেম রিনিউ। আচ্ছা, আমি এটা শোনার কথা, মানে কত বাস্তবে চোখে গভর্নমেন্ট বিশেষ করে আপনার যে নতুন কোনো কোম্পানি করতেছে বেশ একটা আর্থিক সাপোর্ট দেবে, যদি বলে হজুকিন বা জোসেকিন মানে সাবসিডি যেটা গুরুত্ব কি, হ্যাঁ এটা কি হবে? এখানে আর একটা জিনিস, এটা কি শুধু টোকিওতে নাকি আমার অন্যান্য সিটিগুলোতে আছে? ওকে, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। এই ব্যাপারে আমার মোটামুটি নলেজ হওয়ার কারণে যখন আমরা কনসাল্টিং করি বিভিন্ন কোম্পানির, তখন আমরা কোম্পানি ক্যাশন দেখি, দেখা লাগে আমাদের, দেখা করতে গিয়ে আমরা এখানে দেখি যে আপনার হজুকিন জোসেকিন ওরা নিয়েছে বা নিবে আর কি। তো আপনার হজুকিন জোসেকিন জাপানে মিনিমাম 3000 টাইপের হজুকিন জোসেকিন আছে, 3000 টাইপ। এটা আপনার মনে করেন যে সবার জন্য, কোম্পানি প্লাস ফৌজিন সবার জন্য আর কি। তো এর মাঝখানে এই হজুকিনের যে জোসেকিন যেটা আছে, এইটা জাপানিজ কোম্পানি জানে প্রায় 17%, জাপানিজ কোম্পানি জানে 17% কোম্পানি জানে, সরি 16 বা 17-এর ভিতরে ওয়ার্ডটা ছিল এমনটা জানে, আর বাকি ওই কোম্পানিগুলো জানে না যে এই জিনিসটা আসলে এক্সিস্ট করতেছে জাপানে। তো এটা 3 টাইপের হয়। নাম্বার 1, ন্যাশনাল গভর্নমেন্ট, জাপানের ন্যাশনাল গভর্নমেন্ট একটা সাবসিডি দেয়, এটা পুরো জাপানের জন্য, এগুলো একটা। আর একটা দেয় আপনার প্রেফেকচার, টোকিও হলো টোকিও, সাইতামা হলো সাইতামা, চিবা হলো চিবা, ওসাকা হলো ওসাকা, ওরা আপনার প্রেফেকচার ফান্ডিং করে। আর নাম্বার 3 হচ্ছে যে সিটিতে আমি থাকি, এক্সাম্পল টোকিও শিবুয়াকু, শিবুয়া সিটির আন্ডারে যে আপনার যারা কি বলে কর্পোরেট কোম্পানিগুলো আছে, ওদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে বা ওদের যেখানে রেসিডেন্স বসবাস করে ওদের সাপোর্ট করে। 3 টাইপের হয়, ন্যাশনাল গভর্নমেন্ট, প্রিফেকচার আর হচ্ছে সিটি, 3টা হয়। এর মাঝখানে টোকিও গভর্নমেন্ট একটু বেশি, কারণ আপনার জানেন হয়তো টোকিও গভর্নমেন্টের অনেক টাকা, ওদের অনেক সবচেয়ে প্রফিটেবল, ওদের অনেক টাকা, অনেক টাকার অলওয়েজ উপরে। এমন কোনো দেখে না যে টোকিও গভর্নমেন্ট একটা কোম্পানির মতোই, ওরা তো লাভ লস কিন্তু প্রফিট আছে কিন্তু, তো ওরাও একটা কোম্পানির মতো বাট ওরা গভর্নমেন্টের আন্ডারে, তো ওদের হিউজ টাকা উপরে। দেখা যায় ওরা টাকাটা দিয়ে কি হবে, মনে করেন যে এই বছর এমপ্লয়মেন্টের যে লোন আপনার আমরা শাখায় হোকেন দিই, এগুলা আসার পর ওগুলো খরচ করার টাকা উপরছে, ওই টাকাগুলো ওরা আবার ওদেরকে ব্যাক করে না, বলে তোমার লাগলে নিতে পারো, বাট রুলস এন্ড রেগুলেশন আছে, তুমি কেন নিবা, কি কারণে নিবা, কি করবো, আমি আমাকে সাবমিট করবো, আমি দেবো আর কি। আচ্ছা, আর শেষের দিকে আসবো একটা, সেটা হচ্ছে যে আমি যদি একজন স্টুডেন্ট জাপানে যারা আছে, নর্মালি যারা আপনি যে আসছেন, আমি আপনার মতো একটা স্টাইলে ল্যাঙ্গুয়েজ কোর্স করে করছি, তো অনেকে একটা ধারণা যে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসলে বিজনেস করার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিকূলতার সৃষ্টি হয় বা করতে পারে না, অথবা আপনার যারা স্কলারশিপে আসে তাদের জন্য আলাদা একটা সফট কর্নার বলি বা সুবিধাগুলো বেশি থাকে, এটা কি আদৌ বাস্তবে সত্য নাকি সবার জন্য জিনিসটা প্লে গ্রাউন্ড সেম? যে এক কথায় বলি, এটা বাস্তব না, সবার জন্য প্লেগ্রাউন্ড জাপানি সেম। যারা ল্যাঙ্গুয়েজ আসে যদি বলি কি সাইড না, ওরা ল্যাঙ্গুয়েজ পারে, ওদের প্লাস পয়েন্ট বেশি অন্যান্যদের থেকে। ভালো কথা। তো
থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের জন্য অনেক কিছু ইনফরমেশন জানার জন্য। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো কমাকা ইংলিশ করে আপনার সাথে বলবো, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকে এপিসোডের জন্য সবাইকে ধন্যবাদ। যারা আপনারা আমাদের চ্যানেলে অনুষ্ঠান দিচ্ছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো কোশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই করতে পারেন, অনলাইনে অফলাইনে যেটা হোক। আর আপনার কথাগুলো যদি যে কোনো ধরনের কথা বা আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের কান্ট্রির সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। শেষ পর্যন্ত কিছু বলেন আমাদের তো কাহাল চককে অনেক ধন্যবাদ। আসলে আজকে আমার ফার্স্ট টাইম ছিল। আমি আসলে এর আগে আপনার জাপান ইনসাইডার বা ফোর্থ জাপান আমি লিখি না, মানে ইন্টারভিউ দিয়েছি আমি, বাট ওটা ছিল ফেস টু ফেস ছিল, আমরা মানে অফলাইনে ছিল। আমি বলেছি, ওনারা লিখে সাবমিট করেছে। সো আজকে আসলে আমার দেখে ঘাম চলে আসছে একটু একটু, আর নার্ভাস আছে একটু মোটামুটি। আর কাহালের জন্য টকের জন্য অনেক অনেক শুভকামনা। আপনার ভালো যে ব্যাপারটা একটু মানে আমাকে ইমপ্রেস করেছে যে আপনারা ট্রাই করতেছেন। যারা আমরা বলতে আমরা 10 বছর আগে আসছে, নতুন আসছে বা আমরা নতুন আসছি, যখন আসছিলাম আর কি, তো ওদেরকে ওনাদেরকে আপনারা তথ্য শেয়ার করতেছেন, যাতে করে ওনারা এখানে আসার পর তথ্যের জন্য যেন কোনোভাবে কি বলে কুমার না হয়, মানে কোনোভাবে আটকায় না যায় যে আমি তথ্যের জন্য আটকায় গেছি, আমার সিনিয়র আমার কোনো সাপোর্ট করে নাই। সো এগুলো এখানে দায়বদ্ধতা রয়েছে আমাদের। তো আমার মনে হয় যে আজকে আমি যে তথ্যগুলো শেয়ার করতে পেরেছি, আমি আসলে খুবই আনন্দিত যে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। বাট শেয়ার করার ওয়েটা হয়তো আরো ভালো হতে পারে, বাট আমার আইডিয়া নাই। তো এই জন্য তো আমি আসলে দুঃখিত, বাট আমি ট্রাই করবো আর একটু ভালোভাবে উপস্থাপন করার জন্য। উদ্দেশ্য একটাই যে নতুন জেনারেশন আমাদের পরে যারা আসবে, ওনারা যেন তথ্যের জন্য কোনোদিন না আটকায়। আর আমার মনে হয় যে কাহাল চক এটার জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম। এখন থেকে যেহেতু আপনারা নতুন আসছেন, সো ইট উইল বি টেকিং সাম টাইম, তো সময় তো নিবি, বাট আফটার 1 ইয়ার 2 ইয়ার্স 3 ইয়ার্স 5 ইয়ার্স আমার মনে হয় যে জাপানের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম আপনারা করবেন, যাতে করে ইয়াং জেনারেশন আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, ওরা জাস্ট আপনাদের কাহালে গেলে যেন যে বিষয়ে জানতে চায় জাপানের, ওইটার উপর যেন ভিডিও পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা অবশ্যই থাকবে এবং আশা করি ভবিষ্যতে আমরা এগুলো নিয়ে আরো কাজ করবো। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।